স্টার্ট। পিছনে না। আচ্ছা ঠিক আছে, দেখো তো তোমরা বোর্ডকে দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাও, আর হচ্ছে কথা শুনতে পাচ্ছ কিনা। একটু দেখে আসি। ওকে ওকে, কথা শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার। উর্থি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, মাত্রই আসছি রুমে। সো রুমে এসে তোমাদের এখন ক্লাস নিতে হচ্ছে। ওকে ঠিক আছে, সব ক্লিয়ার কিনা সেটা। আজকে আমরা মজার একটা গল্প শুনবো, সেটা হচ্ছে আজকে জানোই তোমাদের আজকে পড়ার পাঠ হচ্ছে অপরিচিতা। সো আজকে অপরিচিতা শিখবো, তার মানে অপরিচিতা শেখা মানে কিন্তু মজার একটা গল্প মধ্যে চলে আসবে, এবং সেখানে আমরা পুরোপুরি আচ্ছা ঠিক আছে মজা করে আজকে শিখতে পারবো। সবাই একটু জানাই দাও, কারণ কালকের মতো যেন আবার না হয় আইসিটি ক্লাসের মতো, যে সকালেও আইসিটি ক্লাস আমি দেখলাম যে আমাকে একজন ইনবক্স করছে যে ভাই আইসিটি ক্লাসের লিঙ্ক পাই নাই। বললাম আইসিটি ক্লাসের লিঙ্ক তো তোমাকে গ্রুপে সব জায়গায় দেওয়া হয়েছে, এবং হচ্ছে তারপরে তুমি কিভাবে পাও নাই। আসলে মেসেজে অনেকে সিন করে না বা অনেকে দেখে না, কিন্তু এসে ইনবক্সে এসে বলতেছে ভাইয়া ক্লাসটা পাইনি। সো তোমরা সেই জন্য একটা কাজ করো, আমরা হচ্ছে প্রাইভেট গ্রুপ ছাড়া বাকি কিছু রাখবো না, সবকিছু প্রাইভেট গ্রুপে থাকবে, যেটা হচ্ছে তোমাদের এই গ্রুপটা সবকিছু এই গ্রুপে হবে। আর হচ্ছে তোমার মেসেঞ্জার গ্রুপে আসলে ওরকম কিছু দরকার হয় না। মেসেঞ্জার গ্রুপটা তোমাদেরকে প্রবলেম করবে, যেরকম টাইম মেসেজ আসবে বারবার, এটা প্রবলেম করবে। আর আমাদের কোর্সে মোটামুটি বেশি স্টুডেন্ট বাংলা প্রথমে নাই, কারণ বাংলা প্রথমটা আমরা প্রচার করতে পারি নাই। আর হচ্ছে বাংলা প্রথমটা ইনশাল্লাহ প্রচার করবো। ইনশাল্লাহ বাংলা প্রথমে আমরা চাচ্ছি যেন 20 জন বা 22 জন তোমরা স্টুডেন্ট থাকলে দ্যাটস ইট। 30 জন থাকলে 30 জনই আনাম, 30 জনই মোটামুটি আমরা পড়বো। ওকে ঠিক আছে। না শুধু ইন্ট্রোডাকশন ক্লাস আজকে, না শুধু ইন্ট্রোডাকশন না, আজকে আমরা পড়বো হচ্ছে অপরিচিতার পুরোপুরি 50% আজকে কভার করে ফেলবো, কারণ আমার কাছে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাসগুলো আসলে কিছু নাই। আজকের ক্লাসটা পুরোপুরি মেইনই, দেখো বইয়ে আমি অনেক কিছু মানে বোর্ডে অনেক কিছু লিখে রাখছি তোমাদের জন্য। সো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, অপরিচিতা। সো আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অপরিচিতা। ওকে, তোমরা 1 মিনিট সময় নিবা, সেই 1 মিনিটের মধ্যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে যারা যারা কোর্সে আছে সবাই একটু জয়েন করে ফেলো। ক্লাসটা ক্লিয়ার কিনা সেটা বলো, এবং হচ্ছে সাউন্ড পুরো ক্লিয়ার আছে কিনা। আমি একটু লাউড দিচ্ছি। আচ্ছা ওকে, রাতুল ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে আজকের ক্লাসটা পুরোপুরি আমরা স্টার্ট এখন করতে পারি। দেখো আজকের ক্লাসটায় আমরা কি পড়বো বলো। আজকের ক্লাসটায় আমরা পড়বো হচ্ছে এমন একটা কাহিনী, যে কাহিনীটা আসলে সবার কাছে খুবই বেশি ইন্টারেস্টিং। সেই কাহিনীটা আসলে কি, আমরা কিন্তু সবাই জানি, যে আমাদের বইয়ে একটা গল্প আছে, সেটা হচ্ছে অপরিচিতা। এখন প্রথম প্রশ্ন, গল্প এবং প্রবন্ধ, আসলে কি এটা গল্প নাকি এটা প্রবন্ধ আমাদের পড়তে হচ্ছে। সো এটা একটা তোমার গল্প কাহিনী, কারণ এটা তুমি নর্মালি চিন্তা করে দেখো, এটা বাস্তব ধর্মীতার সাথে এটা মিল থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রথম কথা হচ্ছে সেটা। এবং এটার মধ্যে দেখো তো রূপক হিসেবে কাউকে কিন্তু ইউজ করা হয় নাই, যেটাকে বলা হয়, যেরকম তুমি প্রবন্ধগুলোর মধ্যে আমাদের রূপক টাইপের জিনিসগুলো ইনক্লুড করা থাকে, যেরকম কোনো একটা ভাবকে ওখানে আমাদের ফুটায় ওঠানো হয় অন্যের চরিত্রের মাধ্যমে। সো এরকম কোনো কিছু, বা কোনো একটা দেশের পরিস্থিতিটাকে কোনো একটা ক্যারেক্টারের মাধ্যমে, বা কোনো একজন মানুষের কোনো একটা জিনিসের মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করা হয়। সো এই টাইপের জিনিসগুলোকে কিন্তু এখানে কিন্তু ওরকম কিছু হয়নি, এখানে জাস্ট নর্মাল একটা গল্প। ধরো আমি তোমার সাথে যেরকম বলতেছি, এরকম একজনের জীবন কাহিনী নিয়ে আসলে এটা হয়ে যায়। সো এইখানে তাহলে চলে আসতেছে এখন প্রথম প্রশ্ন, এইখানে যে টপিকটা আমরা পড়বো আজকে সেটা হচ্ছে অপরিচিত। এখন অপরিচিত জানার আগে আমার আগে জানতে হবে সেটা কে লিখছে। সো এই জিনিসটা যদি আমি ভালো মতো জানি, তাহলে অপরিচিতের প্রথম অংশটা আমার পুরোপুরি ক্লিয়ার। এর পরবর্তীতে আমাদের যে জিনিসটা পড়তে হবে, এই গল্পের মধ্যে আসলে কি আছে, ক্যারেক্টারগুলো আমাদেরকে জানতে হবে, যে আসলে কে কেমন, এই গল্পের মধ্যে কার ভূমিকা কতটুকু, সেটা আমাদের জানতে হবে। এতটুকু যদি আমি জানতে পারি, তাহলে মোটামুটি এটা আমার শেষ। পরবর্তীতে আমাদের কি করতে হবে, লাস্ট পার্টে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এইখানে যত কিছু আছে তার মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে যেগুলোর মিনিং আমি জানি না, সেই মিনিংগুলো মোটামুটি আমার ভালো পড়তে হবে। যদি আমি এগুলো জেনে যাই, ভাবটা ভালো মতো জানি, তাহলে আই থিঙ্ক তোমাদের হচ্ছে কোনো গল্প বা কবিতার কোনো প্রবলেম হবে না।
বাংলা প্রথম পত্র নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে অ্যাট ফার্স্ট আমরা চলে আসি যে আসলে এই যে অপরিচিতা এটা আসলে লিখছে কে, এটা আসলে কে লিখছে এবং কার মাথা থেকে আসলে এরকম একটা আইডিয়া আসলে সেই জিনিসটা চলে আসবে। এটা আমি লিখি নেই বা তুমি লিখো নাই। সো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কবি পরিচিতি দিয়ে দিছে। এখন দেখো এইখানে আমি একটা ড্রয়িং করছি, এটাকে বলো তো, এটা রবীন্দ্রনাথ না? সো এটাকে রবীন্দ্রনাথ মনে করো না। যদি এর আমি দাঁড়িয়ে দিয়ে দিতাম তাহলে মনে করতে এটা রবীন্দ্রনাথ। সো আমি এখানে যাকে আঁকছি সে কিন্তু আমি না, বুঝছো? আমি আজকে যে ভাইটাল ক্যারেক্টারটা এখানে পড়াবো সেই ক্যারেক্টারের নাম কি? অনুপম। সো আমি এখানে অনুপমের একটা ফিগার ড্রয়িং করছি। এটা হচ্ছে আমাদের সেই অধম অনুপম, যার কাহিনী নিয়ে পুরোপুরি আজকের এই পুরোটা আলোচনা করা হবে। তাহলে এখানে কাহিনী নিয়ে আলোচনা করা হবে অনুপমের। ওকে, তাহলে প্রথমে চলে আসি কবি পরিচিতি। কবি পরিচিতির মধ্যে দেখো আমি একটা জিনিস লিখে রাখছি, এই জিনিসটা তোমরা যাতে ভিজিবল হয় বা দেখতে পাও। দেখো জিনিসটা কি, 1861 সাল 7ই মে। তাহলে দেখো তো রবীন্দ্রনাথের মধ্যে একটা জিনিস মিল আছে, রবীন্দ্রনাথের একটা জিনিস মিল পাচ্ছ। দেখো, আচ্ছা আমি কালার পেনটা, মার্কারটা আমি চেঞ্জ করলে তাহলে বেটার বুঝতে পারবা। দেখো যে জিনিসটা মিল পাচ্ছ, এখানেও দেখো 7 আবার এখানেও কিন্তু 7। তার মানে রবীন্দ্রনাথের একটা জিনিস আমরা মিল পাচ্ছি, সেটা কি? তার যে তারিখটা আছে সেই তারিখটার মধ্যে দু জায়গায় কিন্তু 7 তারিখের কথা বলা হয়েছে। তাহলে তার জন্ম এবং মৃত্যু দু জায়গায় কিন্তু 7 তারিখ উল্লেখ আছে। তাহলে এতটুকু মনে রাখবো, এক সপ্তাহে কত? 7 দিন, তাহলে 7 মিল আছে, সব জায়গায় 7 মিল আছে। সে এতটুকু দিয়ে আমি কিন্তু জিনিসটা মনে রাখতে পারি। ওকে, আমি একটু তোমাদের কমেন্ট দেখে আসি। ওকে, তাহলে এতটুকু দিয়ে কিন্তু আমরা প্রথম পার্টটা মনে রাখতে পারবো। এখন আসি আমাদের হচ্ছে ভাইটাল পার্টে। দেখো একবার চিন্তা করে দেখো, আমাদের প্রথমে যদি আমি বলি যে এটা আসলে লিখছে কে, এটা লেখার আগে আমাদের আগে জানতে হবে যে যে লিখছে তার জন্মসালটা কতটুকু, কারণ এমসিকিউতে আমাদের এটা লাগবে, এবং যে লিখছে তার আসলে মৃত্যুসাল কতটুকু, কত বছর আসলে সে বাঁচছে সেই জিনিসটা আমার জানতে হবে। যেরকম আমি যখন লিখছি তখন আমরা কি করব, আমরা আগে জানবো না যে আমি আসলে লিখছি আমার জন্মসাল কতটুকু, আমার জন্মসাল কত মানে কি ছিল এবং আমার মৃত্যুসাল কি, এই জিনিসটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। ওকে, তাহলে দেখো আমি এখানে লিখে রাখছি 1861 সালের 7ই মে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, এবং হচ্ছে যেটা বাংলায় হচ্ছে তোমার 1268 সাল। তো বাংলায় কত? 1268 সালে 25শে বৈশাখ। তাহলে বাংলায় 1268 সালে 25শে বৈশাখ। এটা সবাই একবার করে বলে ডান বলো কমেন্টে। যে 5 জন বা 6 জন আছো তোমার ওয়াচিং এ, সবাই একবার করে বলে ডান বলো। সো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি 1861 সালে 7ই মে এবং হচ্ছে তোমার 1268 সালে 25শে বৈশাখ। আচ্ছা আমি এটা একটু লিঙ্কটা একটু গ্রুপে দিয়ে দিই, হয়তো অনেকেই জয়েন করতে তোমরা পারতেছো না মেবি। আচ্ছা না, লিঙ্কটা তো দেওয়া হয়েছে। আই থিঙ্ক অনেকে এখন অ্যাক্টিভই নাই, অনেকে আমাকে আবার ইনবক্স করতে ক্লাস কি শুরু হয়েছে কিনা। বুঝলাম না, তোমরা গ্রুপে থাকার পরও তোমরা বুঝতে পারতেছো না যে ক্লাস শুরু হয়েছে কিনা। তোমাদের মেসেঞ্জার গ্রুপ রাখা যাবে না, তাহলে তোমরা হচ্ছে মেসেঞ্জার গ্রুপের জন্য ওয়েট করো। ওকে, তাহলে এতটুকু তোমরা ক্লিয়ার যে ওকে ডান। সাজিদ হোসেন ওয়ালাইকুম আসসালাম, অর্থী বলতেছো ডান। আই থিঙ্ক এই দুটো তোমরা মোটামুটি পড়ে ফেলছো। ওকে, তাহলে আমরা চলে আসলাম হচ্ছে 1861 সালের 7ই মে হচ্ছে সে জন্মগ্রহণ করে, যে আসলে এরকম একটা জিনিস আমাদের মধ্যে প্রেজেন্ট করছে, যেটা হচ্ছে অপরিচিতা গল্পটা। এরপর আসে হচ্ছে 1268 সালের 25শে বৈশাখ। এতটুকু আমরা ক্লিয়ার। এখন সেই মানুষটা আসলে জন্মগ্রহণ করলো রবীন্দ্রনাথ ঠাকুর। এখন রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কোথায় জন্মগ্রহণ করছে, আমরা প্রথমে ওর জন্মসাল মৃত্যুসালটা শিখে ফেলছি, এখন সে কোথায় জন্মগ্রহণ করছে সেটা আমাদের জানতে হবে। দেখো সে জন্মগ্রহণ করে হচ্ছে বাংলাদেশে। আসলে তখন কিন্তু বাংলাটা পুরোপুরি একরকম ছিল, বাংলাটা পুরোপুরি একসাথে ছিল। এই কলকাতা বাংলা এটা আমাদের বাংলার মধ্যে ছিল, কিন্তু পরবর্তীতে বাংলাটা ভাগ হয়ে গেছে, তোমরা জানো, এই ইতিহাসটা জানো। তাহলে জন্মগ্রহণ করে কোথায়? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। সো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, এটা যথেষ্ট একটা সম্ভ্রান্ত একটা পরিবার ছিল ঠাকুর পরিবার। সো ঠাকুর পরিবারে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করে। এবং দেখো মৃত্যু সালটা আমি লিখে রাখছি 1941 সালে 7ই আগস্ট। তাহলে 1941 সবাই একবার করে বলো, 1941 সালে 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন, যেটা বাংলায় যদি হিসাব করে আসে 1348 সাল। তাহলে বাংলায় কত আসে? 1348 তোমার হচ্ছে 22শে শ্রাবণ। তাহলে 22শে শ্রাবণ এটা হচ্ছে, তাহলে এতটুকু হইল। আমি এটাকে একটু মুছে ফেলবো। আমি এখন তোমাদেরকে বোঝার জন্য একটা ফিগার ড্রয়িং করব। সো আমরা এতটুকু পরিমাণে পর্যন্ত বুঝলাম যে আসলে ওর জন্মসাল কতটুকু, ও কোথায় জন্মগ্রহণ করছে, কোন ফ্যামিলিতে করছে সেটা। এখন
রবীন্দ্রনাথের কিছু জিনিস আমরা জানবো, আমরা তো সচরাচর জানি ওর যে জিনিসগুলো আমি বললাম, এখন সেই জিনিসগুলো তো আমরা জানি, কিন্তু কিছু কিছু জিনিস যেগুলো আমাদের অজানা আছে সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। সেই জন্যই তো আজকের ক্লাসটা করা। যদি তোমরা সবই জানো আর আমি জানা জিনিসই পড়াই তাহলে তো আসলে হবে না কিছু। সো আমাকে একটু অন্যভাবে নিশ্চয়ই পড়াতে হবে, না হলে তো তোমরা ক্লাসটা করবে না, ঠিক না? সো এই জন্য আমি একটু চলে আসি যে ওর হচ্ছে প্রথম একটা কবিতার নাম। আমরা অনেকেই জানি যে রবীন্দ্রনাথের অনেকগুলো কবিতার নাম আমি বলতে পারবো। যদি তোমাদেরকে বলি একটা কবিতার নাম বলো, তোমরা নিশ্চয়ই বলতে পারবা, কিন্তু প্রশ্নটা যদি আমি এভাবে বলি রবীন্দ্রনাথের একটা প্রথম কবিতা যেটা ছিল সেইটার নাম বলো তো, তাহলে কিন্তু সবাই কনফিউশনে পড়ে যাবে যে তার প্রথম কবিতাটা কি ছিল। তাহলে দেখো রবীন্দ্রনাথের যে প্রথম কবিতাটা ছিল সেটার নাম হচ্ছে তোমার হচ্ছে হিন্দু মেলার উপহার। সো হিন্দু মেলার উপহার, সবাই এই জিনিসটাকে একটু আন্ডারলাইন করে একবার করে বলো, বলি একটু কমেন্টে ডান বলো যে হিন্দু মেলার উপহার। তাহলে এখান থেকে পড়াটা হয়ে যাবে, বাসায় গিয়ে পড়তে হবে না। সো কি এখানে দেখলাম যে রবীন্দ্রনাথের প্রথম কবিতা কি হিন্দু মেলার উপহার। সবাই ক্লিয়ার এতটুকু? রবীন্দ্রনাথের প্রথম কবিতা হচ্ছে হিন্দু মেলার উপহার। এবার আসবো দেখো অমৃত বাজার পত্রিকায় হচ্ছে এটা প্রথম পাবলিশ হয়েছিল। তোমরা কি জানো সেটা? রবীন্দ্রনাথের এই যে প্রথম যে কবিতাটা লিখছিল সেই কবিতাটা তার কত বছর বয়সে পাবলিশ হয়েছিল? তার বয়স যখন মাত্র 13 বছর। এবার ব্লিপ করে দেখো, একটা 13 বছরের বাচ্চা, একটা 13 বছরের বাচ্চা, এখনো কিন্তু সে শিশু। এই 13 বছরের একটা শিশু একটা কবিতা পুরোপুরি, তখনকার সময় অমৃতবাজার পত্রিকাটা যথেষ্ট ডেভেলপমেন্ট একটা পত্রিকা ছিল, মানে যথেষ্ট ভালো একটা পত্রিকা, রিস যথেষ্ট ভালো ছিল পত্রিকা, এরকম একটা পত্রিকায় পাবলিশ হয়েছে। বুঝছো এই জিনিসটা? মাত্র তার 13 বছর বয়সে তার একটা কবিতা। তাহলে এমনি কি আসলে ওনাদের মধ্যে এমন কিছু জিনিস ছিল যে জিনিসগুলো একটা আল্ট্রা মানে ট্যালেন্টেড টাইপের, মানে এই বিষয়গুলো নিয়ে ছোটকাল থেকে এনারা আসলে এই বিষয়গুলো এক্সপার্ট ছিল। এর জন্য কিন্তু আসলে এরকম একটা জায়গায় কিন্তু যাইতে পারছে। তুমি আমি কিন্তু ট্রাই করলে কিন্তু আসলে এরকমভাবে হওয়া কিন্তু খুবই কঠিন। ওকে ওকে, ডান ডান মেফাত, ডান ডান। ওকে ঠিক আছে। ওকে, তাহলে এতটুকু তো আমাদের ক্লিয়ার। এইবার আমরা আসবো হচ্ছে প্রথম উপন্যাস। আমরা সবাই যদি এখন তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি, আচ্ছা বলো তো রবীন্দ্রনাথের প্রথম উপন্যাসের নাম কি ছিল, তোমরা কিন্তু একটু কনফিউশনে পড়ে যাবা যে প্রথম উপন্যাসের নাম আসলে কি ছিল। উপন্যাসের নাম কিন্তু একটা দুটো বলতে পারবা। ওকে, আমি যদি এখন লিখে ফেলি যে তার প্রথম উপন্যাসের নামটা কি ছিল, আমি একটু কালো কালারটা ইউজ করি। সরি, লেট হয়ে গেল। তার প্রথম উপন্যাস যেটা ছিল সেটা হচ্ছে বউ, বড় করে লিখে যাতে তোমরা বুঝতে পারে, ঠাকুর রানীর বউ ঠাকুরানীর হাট। তার প্রথম যেটা ছিল সেটা হচ্ছে কি বউ ঠাকুরানীর হাট। এটা আমি লিখে ফেললাম, আমি একটু মুছে দিই নিচেটা তোমরা দেখতে পারো। সবাই এটা একবার করে পড়ো, সবাই এটা একবার করে পড়ো। তাহলে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট। সবাই একবার করে এটা একটু পড়ো। এটা পাবলিশ হয়েছিল কত সালে তোমরা জানো? এটা পাবলিশ হয়েছিল কত সালে? 1883। সো 1883 খ্রিস্টাব্দ। সো তোমরা কিন্তু এটা জানো মোটামুটি। এটা কি জানো যে বউ ঠাকুরানীর হাট এটা হচ্ছে কত সালে? 1883 সালে। যারা জানো না তারা একবার করে এই জিনিসটা একটু সামারি করে ফেলো, একবার করে একটু পড়ে ফেলো, তাহলে দেখবে যে এই জিনিসটা হয়ে যাবে। তাহলে তার প্রথম যে উপন্যাসটা ছিল সেটা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এবং হচ্ছে এটা কত সালে? 1883 সালে। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? এতটুকু ক্লিয়ার? ওকে ওকে, সো এতটুকু আমরা ক্লিয়ার। এখন যদি আমি এটাকে মুছে ফেলি, আমি একটু রবীন্দ্রনাথের জীবন সম্পর্কে একটু আমরা হালকা পাতলা ধারণা নিচ্ছি, কারণ রবীন্দ্রনাথ সম্পর্কে আমাদের একটা ধারণা দরকার। কারণ তোমার হচ্ছে পরীক্ষার প্রশ্ন যদি এখান থেকে এমসিকিউ আসে রবীন্দ্রনাথ থেকে একটু যদি গভীরভাবে চলে আসে, তাহলে কিন্তু পরীক্ষার প্রশ্ন এরকম কঠিন করতে পারে, বুঝছো? সেই জন্য একটু অ্যাডভান্স লেভেলে জানানো আমরা ট্রাই করবো। রবীন্দ্রনাথের একটা নাম ছিল, আমরা সবাই জানি, সেটা কমেন্টে জানাও তো। আমি এই নামটা বলবো না, সেটা হচ্ছে আমি লিখবো না, তোমরা সবাই জানো রবীন্দ্রনাথের একটা নাম ছিল, সেই নামটা একটু কমেন্টে জানাও। এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, বুঝছো? একটু কমেন্টে জানাও যে রবীন্দ্রনাথের নামটা আসলে কি ছিল, একটু তোমরা কমেন্টে জানায় ফেলো। ওকে, কই কেউ বলো না তো, এত টাইম নিবা রবীন্দ্রনাথের নামটা বলার জন্য তোমরা? তোমরা কি ভুলে গেছো? আচ্ছা, ভানু সিংহ, আচ্ছা গুড, ভানু সিংহ। ওকে,
ভানু সিংহ, ওকে ভানু সিং, ওকে ঠিক আছে। তাহলে মোটামুটি সবাই কিন্তু এটা বলতে পারতেছো, কারণ তোমরা এটা জানো রবীন্দ্রনাথের আসলে একটা নাম ছিল, ছদ্মনাম, সেই নামটা তোমরা জানো। ওকে ঠিক আছে। এখন যদি আমি একটু কথা বলি যে এইটার ছলে ছলে যদি আমি ওকে বলি যে আরও কিছু ডেটা যদি আমরা এক্সট্রা জানার ট্রাই করি তাহলে কেমন হয়, আরও কিছু নতুন নতুন ডেটা আমরা এক্সট্রা জানার ট্রাই করবো এখন, তাহলে কেমন হয়। ওকে আমি একটু কলম মার্কারটা চেঞ্জ করে নিই। আমি যদি বলি প্রথম ছোট গল্প, আচ্ছা তোমরা একটু বলো তো রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? আমরা কিন্তু অনেকেই বলতে পারি রবীন্দ্রনাথের ছোট গল্পের নামে এটা ওটা ওটা সামথিং গুলো বলতে পারি, কিন্তু যদি পরীক্ষার প্রশ্ন করি প্রথম ছোট গল্প কোনটা ছিল, তাহলে কিন্তু আমরা কনফিউশনে পড়ে যাই যে রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প কোনটা ছিল। সবাই একটু বলো প্রথম ছোট গল্প। এখন একই প্রশ্ন যদি আমি আবার করি যে শেষ শেষ ছোট গল্প কোনটা ছিল, এই একটা আর এই একটা, দুটো প্রশ্ন আমি তোমাদের করলাম। তোমরা কিন্তু ম্যাক্সিমাম আমার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু এটা জানো না যে প্রথম ছোট গল্প কোনটা ছিল এবং তোমার শেষ ছোট গল্প কোনটা ছিল, এটা কিন্তু ম্যাক্সিমামই জানো না। সো আমি এখন তাহলে তোমার এই জিনিসটা তাহলে আমি দেখি তোমরা একটু জানো কিনা আগে, যদি না জানো তাহলে তো আমি বলবোই, আগে দেখি তোমরা জানো কিনা একটু। ওকে তোমরা কমেন্টে কেউ করছো দেখি, কেউ জানো কিনা কমেন্টে, একটু কমেন্ট করে আসি আমি। আচ্ছা ভিকারিনী বললো, আপনার কাছে কমেন্ট লেটে যাচ্ছে। ওকে আর তুমি বললে তা অর্থী বললো হচ্ছে ভিকারিনী। আচ্ছা ভিকারিনী তুমি যেটা বলছো সেটা আসলে তুমি এখন বলতে পারবা যে ভিকারিনীটা কত সালে পাবলিশ হয়েছে? সো তুমি বললা কি ভিকারিনী, ভিকারিনী তুমি বললে ভিকারিনী। এখন বলো তো এটার পাবলিশ ডেট কত সালে? তাহলে প্রথম ছোট গল্প যেটা ছিল সেটা হচ্ছে ভিকারিনী, আর হচ্ছে তোমার শেষটা ছিল মুসলমানের গল্প। তাহলে মুসলমানের গল্প, এখন তুমি কি বলতে পারবা যে তোমার হচ্ছে এই ভিকারিনীটা পাবলিশ হয় কত সালে? ভিকারিনীটা পাবলিশ হয় কত সালে? কেউ বলতে পারবে? একটু আমি কমেন্টে দেখে আসি, দেখি তোমরা যদি অ্যান্সার দিতে পারো তাহলে তো ভালো। সো ভিকারিনীটা পাবলিশ হয় কত সালে একটু আমাকে যদি বলতে পারতা কমেন্টে তাহলে দেখতাম। 1876 1876 সালে কাছাকাছি গেছো। সো 1876 সালটা থেকে আমরা দেখলাম যে ম্যাক্সিমাম বই কিন্তু এটা হয় হচ্ছে 1877 সাল দেওয়া হয়। 1877 সালে যখন ওর বয়স ছিল 16 বছর বয়সে 1877 সালে কিন্তু পাবলিশ করে, সেটা হচ্ছে কি তোমার হচ্ছে ভিকারিনীটা। তাহলে মোটামুটি তোমরা এটা জানো, তোমরা এটা পারো। ওকে আমি ধরে নিলাম তোমরা এটা শিখে গেছো। আচ্ছা আচ্ছা আমি যদি এখন একটু আরেকটা টপিকে যাই তাহলে কেমন হয়? আমরা তাহলে ছোট গল্প নিয়ে আসলো, তাহলে প্রথম নাটকের নাম কেউ বলতে পারবা? রবীন্দ্রনাথের প্রথম নাটক, প্রথম নাটকের নামটা কি ছিল? কেউ কি বলতে পারবা প্রথম নাটকের নামটা কি ছিল? কেউ যদি কমেন্টে একটু মানে কেউ পারলে বলে ফেলো কমেন্টে, তারপরে আমি দেখে আসবো যে তোমরা কতটা রাইট অ্যান্সার দিতে পারছো। সবাই বলো যে প্রথম নাটকের নাম কি ছিল, একটু কমেন্টে বলে ফেলো। ওকে তাহলে প্রথম যে নাটকটা ছিল সেটার নাম হচ্ছে, আমার হাতে লেখা একটু খারাপ, তারপরে একটু বুঝে নাও, বাল্মীকি প্রতিভা। এখন এই যে অংশটা আমি লিখলাম বাল্মীকি প্রতিভা, এটা হচ্ছে প্রথম রবীন্দ্রনাথের নাটক ছিল, আর এটা পাবলিশ হয়েছিল তোমার কত সালে? 1881। সো এটা পাবলিশ হয়েছিল কত সালে? 1881 সালে। তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারবা যার প্রথম নাটক ছিল কি বাল্মীকি প্রতিভা, এটা পাবলিশ হয়েছিল কত সালে? 1881 সালে। সবাই একবার করে এটা বলে দাও, পাবলিশ ডেটটা কত? 1881 সাল। তাহলে ওর বয়স তখন কত ছিল? সবাই একটু বলো ওর বয়স তখন কত ছিল? ওর বয়স ছিল হচ্ছে 77 ছিল। যদি 16 বছর বয়স থাকে, 16 বছর বয়স থাকে তাহলে এখানে আর 3 4, তাহলে 16 4 20 বছর, তাহলে এটা পাবলিশ হয়েছিল 20 বছর বয়সে। 20 বছর বয়সে তাহলে আমরা দেখলাম 13 বছর বয়সে ও প্রথম কবিতা পাবলিশ করে, 16 বছর বয়সে ও প্রথম ছোট গল্প পাবলিশ করে, অ্যান্ড 20 বছর বয়সে প্রথম নাটক পাবলিশ করে। সো এতটুকু পর্যন্ত ক্লিয়ার রবীন্দ্রনাথের। সো রবীন্দ্রনাথের আমি একটু ডিপলি জানার ট্রাই করতেছি। ওকে আমরা একটু জানি, তাহলে তারপরে আমরা চলে যাবো হচ্ছে বাংলার সেই আমাদের হচ্ছে অপরিচিতা গল্প, সেখানে অপরিচিতা গেলে তো অনেক মজা করে শিখতে পারবো, কোনো সমস্যা না অপরিচিতা নিয়ে। আচ্ছা ঠিক আছে। সো এইবার যদি আমি বলি প্রথম কাব্যগ্রন্থের নাম কি ছিল, এটা সবাই বলতে পারবা। প্রথম কাব্যগ্রন্থ, এটা আমি জানি সবাই বলতে পারবা। প্রথম কাব্যগ্রন্থ
প্রথম কাব্যগ্রন্থ, দেখি দেখি কে কে বলতে পারো প্রথম কাব্যগ্রন্থ। এটা কিন্তু সব জায়গায় আসে পরীক্ষায়, রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি, এটা সব জায়গায় আসে, এটা তোমরা সবাই বলতে পারবা, আমি কনফার্ম এটা সবাই তোমরা বলতে পারবা রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থের নাম কি ছিল। আচ্ছা, সামিয়া ইসলাম 20 বছর খাতায় লিখতে পারবো, টাইপ করতে পারি না, হিজরি সালটাও বলেন। আচ্ছা ওকে, এইবার তোমরা একটু বলো যে কত বছর, হিজরি সালটাও বলবো, গণনা করে বলবো, কিন্তু ওখানে গণনা করে দেখো কত আসতেছে, খুব ইজি তো, হিজরি সালটা গণনা করে দেখো তাহলে হয়ে যাচ্ছে। আচ্ছা এইবার হচ্ছে তোমরা একটু এটা বলো, ফার্স্ট বলে ফেলো প্রথম কাব্যগ্রন্থের নাম কি ছিল, আমি জানি তোমরা এটা পারবা। সো প্রথম কাব্যগ্রন্থের নাম কি ছিল, ফার্স্ট বলে ফেলো তো সবাই, একটু ফটাফট বলে ফেলো, ওই কমেন্টের অ্যান্সার দাও। আচ্ছা, সোনার তরী, সামিয়া ইসলাম বলতেছো সোনার তরী প্রথম কাব্যগ্রন্থ, একটু থেকে মিস্টেক করে গেলা আপু, হলো না। সো নেক্সট আমি অর্থি থেকে এক্সপেক্ট করতেছি, মেফাদের থেকে এক্সপেক্ট করতেছি, জেসির থেকে এক্সপেক্ট করতেছি, সাজিদের থেকে করতেছি। সো তোমরা একটু বলো যে দেখি কে কে বলতে পারো এটা। ওই আর সবাই অ্যান্সার দাও না কেন। ওকে ওকে ওকে, সোনার তরী বললা, কবি কাহিনী গুগলে করে হচ্ছে, গুগল করে পাইছো, মিফাত রাতুল গুগল করে পাইছো। সাজিদ হোসেন বনফুল, দ্যাটস গ্রেট, আমি অ্যান্সার পেয়ে গেছি সাজিদের কাছ থেকে, সাজিদ বললো বনফুল, তার মানে আমি সাজিদের কথাটাকে নিয়ে নিলাম। এখন প্রশ্ন, এই বনফুল অংশটা পাইলা, বনফুল তোমরা পাইলা বনফুল, এখন বনফুলটা কত সালে পাবলিশ হয়েছে, কে কি বলতে পারবা রবীন্দ্রনাথ এটা কত সালে পাবলিশ করছে বনফুলটা, যদি কেউ তোমরা বলতে পারো যে রবীন্দ্রনাথ কত সালে পাবলিশ করছে এবং বনফুলটা লিখছে কত সালে, তাহলে একটা গিফট পাবা। বাট গুগল সার্চ করা যাবে না, তোমরা গুগল সার্চ করে বলবা, কিন্তু আমি জানি তোমার গুগল সার্চ করে বলবা। আচ্ছা দেখো, বনফুলটা প্রথম হচ্ছে তোমার প্রকাশ করে রবীন্দ্রনাথ, প্রকাশ করে হচ্ছে কত 1880 সালে রবীন্দ্রনাথ, এটা হচ্ছে পত্রিকায় প্রকাশ করা হয়, রবীন্দ্রনাথের এটা প্রকাশ পেয়েছে 1880 সালে, কিন্তু লিখে হচ্ছে 1876 সালে। তো 4 বছর পরে কিন্তু এই বনফুলটা পাবলিশ হয়েছে, হচ্ছে প্রথম কাব্যগ্রন্থ। তোমরা জানো ও কিন্তু কবিতা লেখা শুরু করছিল 13 বছর বয়স থেকে, 13 বছর বয়স থেকে ধাপে ধাপে কবিতা লিখতে 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 পরে কাব্যগ্রন্থ পাবলিশ করে। ও হচ্ছে কত বছর বয়সে আসলো কাব্যগ্রন্থ, আমরা একটু চিন্তা করো যে 19 বছর বয়সে কিন্তু এটা প্রকাশ করে ফেললো। ও কিন্তু তোমার 19 বছরের আগে কিন্তু যদি হয় তোমার হচ্ছে 15 বছরের মধ্যে ও কিন্তু কবিতা অনেকগুলো লিখে ফেলছে, 13 থেকে 15 বছরের মধ্যে কবিতা অনেকগুলো লিখে কাব্যগ্রন্থ কিন্তু পাবলিশ করার মতো একটা ক্যাপাবিলিটি কিন্তু অর্জন করে ফেলছে। তাহলে বুঝছো প্রথম কাব্যগ্রন্থ পাবলিশ করা শুরু করলো এতটুকুর মধ্যে, তাহলে কবি রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা মোটামুটি একটা ডিপলি ধারণা কিন্তু আমরা একটু একটু পাচ্ছি। সো এখন আমরা চলে যাই এর পরবর্তী জায়গায়। কাব্যগ্রন্থ নিয়ে তো আমি অনেক কথাই বললাম, অনেক বড় বড় কথাই বললাম, এখন চলে যায় আরো কিছু আছে কিনা সেটা একটু চিন্তা করো। আচ্ছা, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সংখ্যা কত কেউ বলতে পারবা, কাব্য গ্রন্থ, এই গ্রন্থের সংখ্যা কত, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সংখ্যা কত কেউ বলতে পারবা, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ টোটাল কতগুলো কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ লিখছে, কেউ কি একটু বলতে পারবে আমাকে, সেটা একটু জানো আমাকে কমেন্টে, যে রবীন্দ্রনাথের আসলে কাব্যগ্রন্থ কত ছিল। যদি তুমি কাব্যগ্রন্থ বলতে পারো তাহলে আরো কিছুতে চলে আসি, আমরা একটু চিন্তা করি, তাহলে চলে আসো তো উপন্যাস কতগুলো লিখছিল, যদি আমি বলি উপন্যাস, তাহলে রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সংখ্যা কতগুলো ছিল, উপন্যাস কতগুলো ছিল, ভ্রমণ কাহিনী কতগুলো ছিল, একটু বলো তো, ভ্রমণ কাহিনী, সো ভ্রমণ কাহিনী কতগুলো ছিল একটু তোমরা বলে ফেলো যে কোনটা কতটুকু ছিল। এই 3টা প্রশ্নের অ্যান্সার দেখি কেউ একটা রাইট দিতে পারো কিনা, আমি একটু কমেন্টের দিকে একটু লক্ষ্য করে আসি। ওকে ওকে ঠিক আছে, আর সাউন্ড পুরোপুরি ক্লিয়ার আছে কিনা সেটা একটু আমাকে বলো, পুরো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাও। ও মাই গড, আমি অ্যান্সারগুলো দেখি একটু। ওকে আচ্ছা, কাব্যগ্রন্থ আর কাব্যর মধ্যে তুমি যেটা বললা এটা বনফুল তো কাব্য, এখন বলি কাব্যগ্রন্থটা আসলে কিভাবে লেখা হয়, তোমরা বলো তো কাব্যগ্রন্থটা আসলে কিভাবে লেখা হয়, কাব্যগ্রন্থটা আসলে কিভাবে লেখা হয় সেটা বলো। 1876 সালে সামিয়া, 1000+ মেবি হচ্ছে, জেসি বলতেছে 1000+ মেবি। আচ্ছা এই অ্যান্সারটা প্রথমে দেওয়া হচ্ছে কাব্যগ্রন্থ কতগুলা লিখছে সেটা একটু বলো, কাব্যগ্রন্থ যে ও কতগুলো আসলে কাব্যগ্রন্থ লিখছে, এবং হচ্ছে তোমার হচ্ছে উপন্যাস কতগুলা। আচ্ছা মেফাদের প্রশ্নটা আমার আবার বলো, তুমি কাব্য আর কাব্যগ্রন্থের মধ্যে হচ্ছে, কাব্যগ্রন্থ না আপনি বলেছেন কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ, আচ্ছা আমার কোশ্চেনটা আমি বুঝতে পারিনি, বনফুল তো কাব্যগ্রন্থ না, বনফুল কাব্যগ্রন্থ না,
আচ্ছা, তুমি বনফুল কাব্যগ্রন্থন আমাকে একটু পরে দেখাও যে বনফুল কাব্যগ্রন্থন এটা কোথায় তুমি পাইছো, এটা আমাকে একটু দেখাও, বুঝছো? তোমার এটা আমি কোশ্চেনটার অ্যান্সারটা আমি ইনবক্সে দিচ্ছি, বা এখানে তুমি আমাকে দেখো যে বনফুল কাব্যগ্রন্থন, এটার একটা প্রুফ দেখো আমাকে। ওকে ওকে, তারপরে এখানে চলে আসলো হচ্ছে কাব্যগ্রন্থ আসলো, উপন্যাস আসলো, ভ্রমণ কাহিনী আসলো। এই তিনটা জিনিসের মধ্যে কে কতটা মানে রবীন্দ্রনাথ কতটা লিখছে এটা একটু বলো আমাকে, আমি একটু দেখে আসি। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার, কাব্যগ্রন্থ 56টি, গুড। মেফাত বলতেছে কাব্যগ্রন্থ হচ্ছে 56টি, 56টা কাব্যগ্রন্থ। হ্যাঁ, কাব্যগ্রন্থের নাম সবাই বলতে পারতো 56টা, কিন্তু উপন্যাস কতগুলো এবার একটু বলো তো, উপন্যাস কতগুলা? উপন্যাস কতগুলো আমি একটু দেখে আসি, উপন্যাস কতগুলা? 56টা কাব্যগ্রন্থ। সামিয়া ইসলাম অর্থি আনসার দিতে পারতাছো না, চৈতি আনসার দিতে পারতাছো না, এটা কিন্তু ঠিক না। সাজিদ কই? সাজিদের আমি খুঁজতেছি, সাজিদ গেল কই? অ্যান্সার দিতে পারতাছো না, কমেন্টে একটু রেসপন্স করো, তোমাদের একটু দেখি। শুধু রাতুলের আমি পাচ্ছি যে বেশি অ্যান্সার দিচ্ছে। আসলে রাতুল একটু বেশি ট্যালেন্ট তো সেই জন্য, বুঝছো, তোমাদের মধ্যে একটু বেশি ট্যালেন্ট ছেলেটা। ওকে, তাহলে প্রথমে যে অংশটা আমরা পাইলাম সেটা সবাই বলতেছো কাব্যগ্রন্থ কয়টা? 56টা। সবাই বলতেছো কাব্যগ্রন্থ 56টা। যদি কাব্যগ্রন্থ বলতে পারো তাহলে উপন্যাস কতগুলো তোমরা একটু বলে ফেলো। উপন্যাস হচ্ছে কতগুলো? 12টা উপন্যাস লিখছে পুরোপুরি, যেটা হচ্ছে পুরোপুরি একেবারে একসেপ্টেড উপন্যাস যেগুলো ছিল, একেবারে একসেপ্টেড উপন্যাস যেগুলো ছিল সেগুলো 12টা, এবং ওর প্রতিটা উপন্যাসে আসলে হিট খাইছে রবীন্দ্রনাথের ম্যাক্সিমাম উপন্যাস বলো, ম্যাক্সিমাম কাব্যগ্রন্থ বলো, আসলে সবকিছু ভ্রমণ কাহিনী বলো, একটু জেড হিট খাইছে রবীন্দ্রনাথের। আর এর জন্যই কিন্তু আমাদের কিন্তু আসলে রবীন্দ্রনাথের নাম আমরা সবাই জানি, আর সবকিছুতে কিন্তু রবীন্দ্রনাথ দেখা যাইতেছে। রবীন্দ্রনাথ এবং কাজী নজরুলের মধ্যে কিন্তু একটা জিনিসের ডিফারেন্স ছিল, কাজী নজরুল কিন্তু তোমার মুসলিমিক বিষয়গুলো, মুসলিমিক যে গানগুলো ছিল সেগুলো নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লেখালেখি মানে লিখছে, কিন্তু রবীন্দ্রনাথের মধ্যে একটা জিনিস ছিল, তো মুসলিম টাইপের ওই জিনিসগুলো লিখে নেয় ওরকম, কিন্তু রবীন্দ্রনাথ সাহিত্যের যতগুলা শাখা ছিল ম্যাক্সিমাম শাখাতেও কিন্তু হাত দিছে। কাজী নজরুল ইসলামের দিছে, রবীন্দ্রনাথ কিন্তু সাহিত্যের ম্যাক্সিমাম শাখাগুলোতে হাত দিছে, হয়তো একটা দুটি শাখাতে হাত দেয় না, যেরকম মুসলিম তোমার এইগুলাতে হাত দেয় না, তাছাড়া ম্যাক্সিমাম শাখাগুলোতে হাত দিচ্ছে। ওকে, এবার দেখো ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী লেখাটা কিন্তু খুবই মজার বিষয়। ভ্রমণ কাহিনীটা, ভ্রমণ কাহিনী কার কার ভালো লাগে একটু বলো তো, ভ্রমণ কাহিনী কার কার ভালো লাগে? সো ভ্রমণ কাহিনী করতে তো আমার অনেক বেশি ভালো লাগে, সো ঘুরতে ফিরতে অনেক বেশি ভালো লাগে। সো এই জিনিসগুলো তুমি এক জায়গায় ঘুরতে যাবা, ঘুরতে গিয়ে ওখান থেকে কিন্তু ভ্রমণ কাহিনীটা তুমি কিন্তু লিখে ফেলতে পারবা। সো এই হচ্ছে তোমার ভ্রমণ কাহিনী। তাহলে এতটা আসলে আমরা বুঝতে পারলাম কাব্যগ্রন্থ কত 56টা, উপন্যাস 12টা, ভ্রমণ কাহিনী 9টি। এতটুকু পর্যন্ত আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম রবীন্দ্রনাথের। এটা একবার করে সবাই পড়ে ফেলো, পারলে এটা নোট করে ফেলো, সবাই এটা নোট করে ফেলবা, তাহলে দেখবা যে হয়ে যাবে। আচ্ছা, নাটক কতগুলো আছে একটু চিন্তা করে দেখো তো, নাটক কতগুলো রবীন্দ্রনাথে? এবার একটু যদি চিন্তা করো নাটক, ছোট গল্প কতগুলা? ওকে, এই দুটো একটু বলো তো, নাটক আর ছোট গল্প কেউ বলতে পারবা কি না? এটা তো খুবই কমন যে নাটক বা ছোট গল্প রবীন্দ্রনাথে। ছোট গল্পের সংখ্যা অনেক বেশি, রবীন্দ্রনাথ আবার ছোট গল্প অনেক বেশি পরিমাণে লেখালেখি করছে। আমি জানি তোমরা ছোট গল্পেরটা অ্যান্সার দিতে পারবা, অনেকেই ছোট গল্পেরটা অ্যান্সার দিতে পারবা, অনেকেই ছোট গল্পেরটা অ্যান্সার দিতে পারবা। ওকে, ও মেফাত সবার আগে দিয়ে দিছে অলরেডি, মেফাত দিয়ে দিছে 119টা। মিফাত পুরোপুরি পড়ে আসছে আজকে, বুঝছো, ও ক্লাস করার আগে পুরো পড়ে আসছে, জানি ভাই যখন প্রশ্ন করবে সবার আগে অ্যান্সার দিব আমি। ওকে, ছোট গল্প 95টা। আচ্ছা, ছোট গল্প আসলে 95টা না, একটু বেশি হয়ে যাবে ছোট গল্প। ছোট গল্প মেফাত দিয়ে দিচ্ছে রাইট অ্যান্সার 119টা ছোট গল্প, গুড মেফাত। আর হচ্ছে তোমার এখানে যেটা বলছি সেটা হচ্ছে নাটক কতগুলা, মেফাত একটু এটা দিতে পারবা কিনা দেখি, মেফাদের এটা দিতে পারে কিনা, নাটক কতগুলা রবীন্দ্রনাথে। ওকে ওকে, আমি দেখবো যে কে এটা রাইট আনসার দিতে পারে। নাটক কতগুলা? ছোট গল্প 95। আসলে ছোট গল্পের টোটাল হচ্ছে তোমার 119টা ছোট গল্প ও লিখছে। অনেক বইয়ে হয়তো বা তুমি 95ও পাচ্ছ, কারণ কিছু ছোট গল্প ছিল যে ছোট গল্পগুলোকে আসলে অনেক বই অ্যাকসেপ্টেড করে, মানে ওরকমভাবে ওরা লেখে না, ওগুলো বাদ দিয়ে ওরা অ্যান্সারটা মানে এটা বসাইছে 95, তোমার 5 বসাইছে, কিন্তু টোটাল ছোট গল্পের সংখ্যা হচ্ছে 119টা। ওকে, এতটুকু আমরা পর্যন্ত ক্লিয়ার হইলাম। দেন আমরা চলে যাব হচ্ছে নেক্সট পড়ায়। সো আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কথাই বললাম, আমি চাইতেছিলাম রবীন্দ্রনাথে আর বেশি দূর যাইতে, রবীন্দ্রনাথের কথা পুরোপুরি শেষ করে আমি এখন ড্রয়িং শিখাবো তোমাদেরকে। আজকে পড়াবো বাংলা, কিন্তু শিখাবো ড্রয়িং, এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ওকে, আরেকটা কথা তাহলে আমরা দেখো, জাতীয় সঙ্গীত আমি এখানে দুটো লিখে রাখছি যে জাতীয় সঙ্গীত রচনা করেন বাংলাদেশ ও ভারতে। রবীন্দ্রনাথ কিন্তু বাংলাদেশে ভারতে দুইটা জায়গায় জাতীয় সঙ্গীত নিজে রচনা করছে। এই জিনিসটা খুবই গর্বের একটা বিষয় যে আমাদের দেশের বাঙালি, মানে উনি তো বাঙালি, এক কথা যে উনি তো বাঙালি, বাঙালি হয়ে কিন্তু একটা গর্বের বিষয় আমাদের যে দুটা দেশের জাতীয় সঙ্গীত তার হাতে রচনা করা। দেখো
বসন্ত নাটকীয় উপসর্গ করেন হচ্ছে কাজী নজরুল ইসলামকে। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামকে একটা নাটক উপসর্গ করে, মানে তার জন্য লেখে। দেখো না বিভিন্ন বাংলা বই দেখবা যে আমার নিজের স্যারের জন্য উপসর্গ করে বইটা লেখা, বা তার উপসর্গ করে লেখা, বা এই ম্যাডামের উপসর্গ করে লেখা, এরকম সে কাজী নজরুলকে উপসর্গ করে একটা বই লিখছিল, সেটার নাম হচ্ছে বসন্ত। সো আমরা এই পর্যন্ত পুরোপুরি ক্লিয়ার। সো এই নামটা হচ্ছে কি বসন্ত, সবাই একবার করে নামটা দেখো, বসন্ত। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামকে উপসর্গ করে বইটা লেখা হয়েছে, বসন্ত। ওকে, তাহলে এখন আমি চলে আসবো হচ্ছে ড্রয়িং এ, আমাদের মেইন পড়া। এতক্ষণ তো মজা পাই না, কারণ রবীন্দ্রনাথ নিয়ে কথাবার্তা আসলে সবাই জানো, রবীন্দ্রনাথের কথাবার্তাতে মজা পাবো না, কিন্তু এখন মজার পাটা এখন আমরা আসবো। সেটা হচ্ছে আমি একটু ড্রয়িং চলে আসি। এটা হচ্ছে আমাদের সেই অনুপম বাবু, আমাদের অনুপম বাবু। অনুপম হচ্ছে এমন একটা ছেলে, যে ছেলেটার আসলে নিজস্ব সত্তা বলে কিছু নাই, নিজের পার্সোনালিটি বলে কিছু নাই, পার্সোনালিটি লেস একটা মানুষ, বুঝছো? এটা কি পার্সোনালিটি লেস একটা মানুষ। সো পার্সোনালিটি লেস একটা মানুষ, এবং এর সাথে যে মেয়েটার আসলে বিয়ে হওয়া ঠিক হওয়ার কথা, সেটা নিয়ে আমি গল্পটাকে তোমাদের শোনাবো। এটা হচ্ছে আমাদের সেই কল্যাণী, খুবই হাসি দিচ্ছে, খুবই সুন্দর একটা মেয়ে, খুবই সুইট একটা মেয়ে। দেখো আমার চিত্রটা হয়তো তার সুইটনেস থাকবে না, সম্পূর্ণ চলে যাবে, কারণ আমার যে চিত্র ড্রয়িংয়ের স্টাইল। ওকে, ধরো এটা হচ্ছে আমাদের সেই কল্যাণী। ওকে, এ হচ্ছে আমাদের অনুপম। ওকে, তাহলে এটা হচ্ছে কল্যাণী, এটা হচ্ছে অনুপম। এইবার তাহলে চিন্তা করো দুজনের সম্পর্কে আমরা এখন জানার ট্রাই করবো। সো কল্যাণী হচ্ছে তোমার একটা মেয়ে, যে মেয়েটা আসলে আমরা জানি এখানে ক্যারেক্টারে এটা হচ্ছে একটা মেয়ের ক্যারেক্টার বুঝাইছে, কিন্তু এই মেয়েটার আসলে একটা ভাইটাল ক্যারেক্টার এই গ্রুপে আছে, এবং যে ক্যারেক্টারটা আসলে পুরোপুরি এইখানে পুরোপুরি তোমার হচ্ছে গল্পটাকে কিন্তু রিপ্রেজেন্ট করতে নিলে এই কল্যাণী সম্পর্কে সর্বোচ্চ বেশি আমাদের জানতে হবে। এবং আরেকটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টার এটার মধ্যে মানে দুইটা প্রধান চরিত্রের মধ্যে আরেকটা আছে, সেটা হচ্ছে অনুপম। এখন এই যে গল্পটা শুরু হয়েছে, গল্পটা আসলে যৌতুক বা যৌতুক প্রথা এই টাইপের জিনিসগুলো নিয়ে গল্পটা বানানো। রবীন্দ্রনাথ কিন্তু নিজের চার সাইডে এরকম জিনিস দেখছে, যে আমাদের চার সাইডে এরকম হচ্ছে, কিন্তু কল্যাণীর মধ্যে এমন একটা ক্যারেক্টার ছিল, কল্যাণী আসলে মেয়েটা তোমার বুদ্ধিমান একটা মেয়ে ছিল, পুরোপুরি বুদ্ধিমান একটা মেয়ে ছিল। ও আসলে বাস্তবতা বুঝতো, এবং আরেকটা জিনিস ওর মধ্যে ছিল, যে জিনিসটা ওর নিজস্ব সত্তা বলে একটা জিনিস আছে, সেই জিনিসটা ওর মধ্যে ছিল। এবং ওর ফ্যামিলির মধ্যেও ওরা গরিব, এখন ওরা গরিব, বাট আগে কিন্তু ওরা ধনী ছিল, বাট কিছু জিনিস প্রবলেম হওয়ার জন্য ওরা আসলে গরিব হয়েছে। কিন্তু তারপরে ওদের মধ্যে যে তোমার হচ্ছে গরিব হওয়ার পরেও যে মানুষের যে আসলে দাসত্ব করবে এরকম কোনো কিছু না, বা আরেকজনের মাথা নত করবে আরেকজনের কাছে, এরকম কোনো কিছু ওদের ফ্যামিলিতে কিন্তু শেখানো হয় নাই, এরকম কিছু ছিল না, যেরকম ওর বাবার মধ্যে এই জিনিসটা আমরা পাবো, শম্ভুনাথ বাবুর মধ্যে। সো তাহলে প্রথমে আমি যখন পড়ার আগে আমি এই দুটো ক্যারেক্টারটা একটু মজা করে চলে আসি। যে ধরো সামথিং, যে আমি হচ্ছে অনুপম, বুঝছো? আমি অনুপম আসলে, কিন্তু আমি না, বুঝছো? আমি কিন্তু সত্যি অনুপম হইতেও চাই না কোনোদিনও, জাস্ট গল্প মানে পড়ার জন্য জাস্ট মনে রাখো। ধরো হচ্ছে আমি অনুপম, কারণ তোমাদের কারো বললে পারে তোমরা মাইন্ড করবে। সো ধরো আমি অনুপম। ওকে, ঠিক আছে, তাহলে এখন আসি হচ্ছে মজার জায়গাতে আসি। এদিকে উইকিপিডিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের 25টা ছোট গল্প ইনক্লুড করেছে। উইকিপিডিয়াতে প্রবলেম আছে, কারণ উইকিপিডিয়া আমি লেটেস্টটা ইউজ করা হয় নাই, বুঝছো? তোমরা উইকিপিডিয়া এখন সার্চ দিও না, তোমরা এখন আমার গল্পটা শোনো। এখন খুব মজার একটা গল্প শোনাবো। ক্লাসটা অলরেডি 30 মিনিট চলে গেছে, আর 30 মিনিট এখন গল্প করবো। সো তোমরা চিন্তা করতেছো এটা কি একটা মেয়ে, সেটা হচ্ছে নাম কি কল্যাণী, এটা হচ্ছে একটা ছেলে, সেটার নাম অনুপম। সো ধরো হচ্ছে আমি হচ্ছে অনুপম। এখন আমি কি করলাম, পড়াশোনা করছি, আমার বাসা থেকে টাকা পাঠাইছে, আমি প্রতিদিন পড়াশোনা করছি। আমি হচ্ছে মায়ের খুবই আদরের একটা সন্তান, আর হচ্ছে আমার মামার দেখে আমি প্রচুর ভয় পাই, বুঝছো? আমার মামা কিন্তু আমার থেকে বেশি বড় না আসলে। আমার হচ্ছে বাবা তো ছোটবেলাতে ওরকম, জাস্ট আমার সাথে কল্পনা করো, এখন আমার মাই হচ্ছে একমাত্র আমার সবকিছু, আর মামাই হচ্ছে আমার সবকিছু। এখন মামা আমার সবকিছু যদি হয়, তাহলে তোমরা আরেকটা জিনিস এখানে কল্পনা করতে পারো, এখানে কিন্তু অনুপমের বাবার কিন্তু কোনো কাহিনী প্রেজেন্ট নাই, অনুপমের বাবার কিন্তু কোনো কাহিনী প্রেজেন্ট নাই। তাহলে চিন্তা করো, মামাকে কিন্তু ফ্যামিলির কিন্তু গার্জিয়ান ধরা হচ্ছে। এখন আমার যদি এরকম থাকতো ফ্যামিলিতে, ধরো আমি হচ্ছে অনুপম, তো তাহলে আমার এরকম, আমি হচ্ছে মামাকে দেখে অনেক বেশি ভয় পাই, কারণ হচ্ছে কি ছোটবেলা থেকে মামা আমাকে শাসন করছে। আমি তো ফ্যামিলির সবচেয়ে আলাগুলা ছেলে, আমার বাসা থেকে টাকা পাঠায়, আমি রিল্যাক্সে খাই দেয় ওই শেষ। মা ফোন দিলে ভাই কই আছো, আমি বাসায় আছি, ধরো বাসায় যাও তাড়াতাড়ি, ঠিক আছে। মামা ফোন দিলে তখন কথাই নেই, এই রিক্সাতে নামো, দৌড়ায় রিক্সার থেকে নামে দৌড় রুমের মধ্যে। আমি হচ্ছে এরকম একটা টাইপের ছেলে, সেটা হচ্ছে আমি হচ্ছে পড়ালেখা করতেছি, পড়ালেখা আমার শেষ, আমি MA পাস করে ফেলছি। গল্পটা মনে রাখো, আমাকে দিয়ে মনে রাখো, আমি MA পাস করে ফেলছি। এখন করে আমি বাসায় আসছি, আসার পরে তো আমার মনের মধ্যে আসতেছে পড়াশোনা তো শেষ, এখন তো একটা বিয়ে থাওয়া করার দরকার, ঠিক আছে না? এরকম একটা জিনিস আসতেছে, ফিল আসতেছে। তখন আমি তো কিছু বলতে পারতেছি না, কারণ মামাকে দেখে তো ভয় লাগে। মামার কাছে যা যদি বলি মামা বিয়ে করবো, তাহলে মামা দুইটা দিব ধরে, ঠিক আছে?
নাও দিলে একটা লজ্জার একটা বিষয় আছে না, বা মায়ের কাছেও তো আসলে যা বলা যায় না যে মা আমাকে বিয়ে দিয়ে দাও, সেটা বলতে পারি না। ও তখন তখন ওর হচ্ছে একটা ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে হরিশ। হরিশ ছিল হচ্ছে তোমার হচ্ছে কানপুরে। এখন হরিশ কানপুরে, হরিশ এসে মানে হরিশ তখন হচ্ছে ওখানে আসছে, আসার পরে হরিশ এসে বলতেছে যে হ্যাঁ দোস্ত, খাসা একটা মেয়ে পাইছি, তোর তো এখন পড়াশোনা শেষ, তোর তো বিয়ে করা উচিত। আমার মধ্যে এসে এটা বলতেছে, দোস্ত তো একটা খাসা মেয়ে পাইছি, মেয়ে তো সেই সুন্দর, দেখলে তো এটা তুই পাগল হয়ে যাবে, ঠিক আছে, সো এই মেয়েটা তোর জন্য পারফেক্ট পুরোপুরি। তখন আমার মনের মধ্যে যখন তোর লাড্ডু ফিটে গেছে, দোস্ত সত্যি নাকি, একটু দেখা দোস্ত, এই আমি এরকম পড়াশোনা, আমার মনের মধ্যে কিন্তু লাড্ডু ফিটে গেছে। যখন কেউ এসে আমাকে বলবে যে না তোর তো পড়াশোনা শেষ, এখন তোদের একটা বিয়ে করা উচিত, দেখ এই মেয়েটা অনেক সুন্দর, এই মেয়েটার সাথে তোর পারফেক্ট মানাবে, তখন আমার মনের মধ্যে কিন্তু একটা লাড্ডু ফুটে যাবে। সো এই জিনিসটাই হয়েছে। তখন তোমার হচ্ছে তোমার হচ্ছে অনুপমের মধ্যে একটা লাড্ডু ফুটে গেছে যে না আমি বিয়ে করবো করবো, এরকম একটা ভাব চলে আসছে, ঠিক আছে। তখন ও হরিশ তখন এটা প্রেজেন্ট করে ওর মামার কাছে, প্রেজেন্ট করে যে হচ্ছে মামা ও তো আমি হচ্ছে মানে এরকম একটা মেয়ে দেখছি, মেয়েটা হচ্ছে অনেক ভালো একটা মেয়ে, এই সামথিং এই সব কিছু অনেক প্রশংসা করে হরিশ ওর মামার কাছে ওই মেয়েটা নিয়ে। এখন একটা ক্যারেক্টারের যে আমি কথা বলতেছি, এখানে কার ক্যারেক্টারের কথা বলতেছি, প্রথম অবস্থাতে আমি কিন্তু অনুপমের ক্যারেক্টারের কথা বলতেছি, মানে আমার নিজের ক্যারেক্টারের কথা বলতেছি। এখন আমার ক্যারেক্টারের কথা বলার জন্য আমার বয়সটাকে জানতে হবে, আমার কতটুকু বয়স হয়েছে, গল্পের শুরু থেকে এই জিনিসটাকে একটু প্রেজেন্ট করে আসি। দেখো অনুপম এবং অনুপমের মামার মধ্যে ডিফারেন্স ছিল হচ্ছে 6 বছরের, হাতে গোনা কয় বছরের, 6 বছর, 5 আর 1 6, মাত্র 6 বছরের ডিফারেন্স ছিল। কিন্তু তারপরে আমি এত ভয় পাইতাম, আসলে আমি কিছু ভয় পাইতাম না, বাট অনুপম পায়, বুঝছো, এখন তো আমাকে অনুপম বানাই দিছো। সো তাহলে চিন্তা করো যে অনুপমের বয়স ছিল যখন অনুপম বিয়ে, মানে এখন প্রেজেন্ট, মানে অনুপম যখন এরকম মেয়ে দেখতে গেছিল বা ও যখন বিয়েটা করতে নিয়েছিল, তখন অনুপমের বয়স ছিল হচ্ছে 23 বছর। আমরা বইয়ের মধ্যে দুটা বয়স পাইছি অনুপমের, একটা হচ্ছে কি তিনটা বয়স পাইছে বইয়ের মধ্যে অনুপমের, একটা হচ্ছে 23 বছর। 23 বছর বয়সে ও কি করতে চায়, বিয়ে করতে যায়। 23 বছর বয়সে বা বিবাহকালীন বয়স ছিল কত, 23 বছর। এখন তাহলে চিন্তা কর ওই সময় ওর মামার বয়স তাহলে কত ছিল, 23 বছর, যখন বিবাহকালীন ছিল তখন বয়স ছিল কত, 23 বছর অনুপমের ছিল, আর মামার বয়স তাহলে কত ছিল, 6 3 29 বছর। ওর মামারও কিন্তু এখন বিয়ের বয়স কেবল চলতেছে না। আমাদের এখনকার যুগে কল্পনা করো, এখনকার একটা মেয়ে বিয়ে হইতে নিলে মিনিমাম তোমার হচ্ছে 18 বছর প্লাস হইতে হবে, নাহলে তো বাল্য বিবাহ। আবার ছেলে হইতে গেলে 21 বছর লাগবে। আমরা কিন্তু 21 বছরে বিয়ে করার ভয় নাই, হয়তো হইতে দেখো 30 বছরের কাছাকাছি চলে যায়, কারণ ক্যারিয়ার দাঁড় করতে হবে, করতে হবে, তারপরে বিয়ের চিন্তা মাথায় আনতে হবে, নাহলে তো বাসা থেকে দিবে দুটো, বুঝছো। তো তাহলে এখানে যে আছে তোমার হচ্ছে 23, তাহলে অনুপমের কিন্তু যে মামা ছিল, মামার বয়স তাহলে আসলে 6 3 9, মামার বয়স আসলে তখন হচ্ছে 29 বছর, বিয়ের সময় হচ্ছে মামার বয়স আসলে 29 বছর। এখন আর মামা নিয়ে একটু কথা বলি। অনুপমের মামার কাছে যেমন এই হরিশ কথাটা বললো, ওর মামার মধ্যে তখন এরকম চিন্তা হলো, ওর মামা হচ্ছে এই টাইপের মানুষ। ওর মামা হচ্ছে চিন্তা করতেছে আমার ফ্যামিলির জন্য আমি এমন একটা মেয়ে আনবো, যে মেয়েটা ধরো হচ্ছে মানে করে যে কি বলে ওটারে, ধরো মানে মুখ থেকে কথা বের হবে না, কিন্তু মেয়েটা অনেক ভদ্র থাকবে, এরকম মানে হচ্ছে ধর মেয়েটার উপরে যদি আমরা করি, প্রেশার দিই, বা মেয়েটাকে দিয়ে যদি কাজ করাই, মেয়েটা কখনো মুখ ফুটে কিছু বলবে না, কিন্তু মেয়েটা সারাদিন কাজ করবে, এরকম টাইপের বুঝাইতেছে। এটা হচ্ছে একটা প্রথম নেচার ছিল, মামা এরকম চাইতেছিল এরকম একটা মেয়ে আনতে। 2 নাম্বার চাইতেছিল মামা যে মেয়ের ফ্যামিলি এরকম থাকবে, যে ফ্যামিলি খুব বেশি ধনী থাকবে তা না, কারণ ধনী থাকলে প্রবলেম আছে। যদি ফ্যামিলি ধনী থাকে তাহলে তো মামার কথার প্রায়োরিটি দিবে না, বলবে আমার বাবার অনেক টাকা পয়সা আছে, প্রায়োরিটি দিব না, যেটা নর্মালি করে। সো মামা চিন্তা করতেছে মেয়েটা অনেক বেশি ধনী থাকবে না, কিন্তু মেয়েটার ফ্যামিলি এরকম থাকবে যে আমি যা চাবো তাই আমাকে দিবে বা দিতে বাধ্য থাকবে। আমি যদি 100 ভরি যদি স্বর্ণ চাই, আমাকে 100 ভরি স্বর্ণই দিবে, কিন্তু 100 ভরি দেওয়ার মতো তার সামর্থ্য কিন্তু না থাকলেও সে দিবে, তাকে কষ্ট দিয়ে হলেও আমি জিনিসটা পাবো। এটা একটা মজা আছে। ওর মামা এরকম টাইপের ছিল। ওর মামা আসলে অনেক বেশি কিপটা ছিল। প্রথম কথা ওর মামার ক্যারেক্টারে, কারণ আমি ওর মামা হইতে চাই না, অন্য একজনকে ধরে নাও ওর মামা। সো এর মামা হচ্ছে প্রথমে কি ছিল, কিপটা ছিল। 2 নাম্বার ক্যারেক্টারে ওর মামার মধ্যে যে জিনিসটা ছিল, সেই জিনিসটা আমাদের একটু ভালো মতো মনে রাখতে হবে। সেটা ওর মামার মধ্যে কি ছিল, মামা এমন একটা মেয়েকে চাচ্ছিল যে মেয়েটা আসলে মেয়েটাকে দিয়ে কাজ করাইলে মেয়েটা কোনো কথা বলবে না। 3 নাম্বার যে জিনিসটা আমরা এখানে পাইলাম সেটা হচ্ছে মেয়েটার ফ্যামিলিও মানে খুব বেশি যে হাই ক্লাস থাকবে সেরকম না, কিন্তু মিডিল ক্লাস থাকবে, এবং মেয়েটার ফ্যামিলিতে মানে যা চাবো সেটাই মেয়েটার ফ্যামিলি দিবে, এরকম একটা ভাব থাকবে, মানে ওদের প্রতি খুব বেশি অ্যাট্রাকশন দেখাবে মেয়ের ফ্যামিলি, বুঝছো। এই জিনিসগুলো মামার এরকম একটা চয়েস ছিল। মেয়েটাও খুব সুন্দর হইতে হবে, সব কিছু মিলে মামা চায় সব কিছু ভালো, কিন্তু আবার সব কিছু এভাবে চায়, বুঝছো। পরে হরিশের কাছে হরিশ তখন বললো, মামা আপনি যেভাবে চাইতেছেন এভাবেই আসলে মেয়ের ফ্যামিলিটা এরকমই। মেয়ের ফ্যামিলি আগে অনেক বড় লোক ছিল, পরবর্তীতে এরা এখন মোটামুটি এখন মিডিল ক্লাস ফ্যামিলিতে আছে,
আছে, কিন্তু আপনি যাই যাবেন যথেষ্ট ভদ্র তারা, এবং তার বাবা হচ্ছে ওই সময় একটা ওই জায়গার একটা ডক্টর, ওর বাবা হচ্ছে একটা ডক্টর, বাবার নাম হচ্ছে শম্ভুনাথ বাবু। এখন যদি আপনি ওখানে চান তাহলে হচ্ছে দেখা যাবে যে আপনার হচ্ছে বইটা যা চাবেন তাই দেওয়ার ওরা ট্রাই করবে, কিন্তু মানে হচ্ছে মেয়েটাও খুবই ভদ্র, আপনারা যেভাবে চাইতেছেন সবটাই হবে। তো এই কিছু বললো, ওদের সাথে কমিউনিকেশন হলো, কার সাথে হরিশ আর হচ্ছে মামার মধ্যে। তখন মামা বললো আচ্ছা ঠিক আছে, যদি তাহলে সে কাজ করি, আমি হচ্ছে বিনুকে বলি। বিনু কে ছিল, এখন একটা ক্যারেক্টার আসলে, আমি তাহলে বিনুকে বলি। সো বিনু আসলে কে? আমি কিন্তু প্রথমে আসতেছি যে হচ্ছে কি, আমি মামার হচ্ছে কথোপকথনটা কার হলো, মামার সাথে হলো কি, একবারে বাস্তবতা মনে রাখো, মামার সাথে কার কথা হইলো, মামার সাথে হইলো হচ্ছে হরিশের। তখন মামা চিন্তা করলো যে না ঠিক আছে, তাহলে মেয়ে দেখতে আমাদের একদিন যাই, ঠিক আছে, তুমি যেমন এত ভালোভাবে বলতেছো, তোমার কথার উপর আমরা পুরোপুরি বিশ্বাস করলাম, কিন্তু আমরা এমন একজন পার্সনকে পাঠাবো যে পার্সনের কথার উপর আমরা আরো বেশি বিশ্বাস করি। সেই পার্সনটার নাম ছিল বিনু দাদা। বিনু দাদা ছিল হচ্ছে তোমার অনুপমের পিস্তত ভাই। পিস্তত ভাই কি বলো তো কমেন্টে, পিস্তত ভাই কি? পিস্তত ভাই, এটা হিন্দুরা কিন্তু ভালো মতো এটা বলতে পারবে যে পিস্তত ভাই কি। ওকে, 23, 27, 29 অনুপম হইলে, আচ্ছা সোসিওপাথ, পিস্তত ভাই সোসিওপাথ, পিসির ছেলে। ওকে গুড। আচ্ছা, আজকে পুরো পড়ানোর সময় আমি অনুপম হয়ে গেছি, বুঝছো? এটা কোনো ঠিক না। নেক্সট টাইম আমি এই কবি এটার পড়াবো না কখনো, এই পড়ানোর পর আমি আর কখনোই পড়াবো না, রিপিট কখনোই করবো না, একবারে অনুপম হবো লাইফে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে কি, প্রথমেই আমরা হচ্ছে গল্প আকারে পড়তেছি, তারপর আসলে বিনুর কাছে। বিনুকে তখন হচ্ছে মামা বললো যে ভাইয়া তুমি একটা মানে সরি, মিমুকে তখন মামা বললো, ভাইয়া বলে ফেলছে, সরি সরি সরি। তখন বিনুকে হচ্ছে ওর মামা বলতেছে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে অনুপমের জন্য যে মেয়েটাকে আসলে হরিশ বলছে, ওই মেয়েটাকে তুমি একটু যাও কানপুরে গিয়ে দেখে আসো। এখন কানপুরে গিয়ে যদি তুমি দেখে আসো, তাহলে তোমার কথার উপর আমরা 100% প্রায়োরিটি মানে বিশ্বাস করি তোমার কথা। কারণ কি, বিনুয়ের মধ্যে এরকম একটা ক্যারেক্টার ছিল, ধরো যে খুব সুন্দর, আমরা কি বলি মেয়েটা খুবই সুন্দর, আই থিঙ্ক মেয়েটা ছেলেটা খুবই সুন্দর, আবার বলি ফুলটা খুবই সুন্দর, কিন্তু বিনু বলতো ঠিক আছে চলে। যদি বলা যায় শার্টটা দেখো তো, শার্টটা অনেক সুন্দর না, অনেক সুন্দর একটা শার্ট কিনছে, বুঝছো? বিনু বলতো ঠিক আছে এটা পরা যায়, বুঝছো? এরকম মানে বিনু যত ভালো জিনিসই হোক, মানে ওটাকে রিপ্রেজেন্ট করতে কিভাবে নর্মালি, ওর মধ্যে কখনো দেখা যেত না যে খুব বেশি এক্সাইটমেন্ট আছে, ওরকম কিছু না। বিনু ছিল এরকম টাইপের ইন্ট্রোভার্ট টাইপের একটা ছেলে। তাহলে এখন বিনু যে হলো মেয়ে দেখতে গেছে, মেয়েটা দেখতে গেছে, যাওয়ার পরে মিষ্টি টিষ্টি নিয়ে চলে গেছে বিনু, সবকিছু নিয়ে যাওয়ার পরে মেয়ে দেখে বিনু চিন্তা করতেছে মেয়েটা তো আসলে আমি মানে বিনুর কাছে মেয়েটা সুন্দর লাগছে, বুঝছো? বিনুর কাছে মেয়েটা সুন্দর লাগছে, তাহলে চিন্তা করে মেয়েটা কতটা সুন্দর ছিল, বিনুর কাছেই সুন্দর লাগছে। বিনু তখন ফেরত আসছে, আসার পরে মেয়েটা দেখে বিনু আলহামদুলিল্লাহ বলে চলে আসছে। আই থিঙ্ক হিন্দু তো, এরা মেয়ে হিন্দু, সো ধরে রাখো এরকম যে একটা ভালো একটা করছে, চিন্তা করছে যে মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তার আসার পরে ও বাসায় আসছে, আসার পরে হচ্ছে বলছে যে মামাকে বলছে মামা মেয়েটা তো খাটি শোনা এই টাইপের, যে মেয়েটা তো আসলে সত্যি সুন্দর, যে ওই বলতেছে মেয়েটা আসলে সুন্দর। ও যখন বলছে মেয়েটা আসলে সুন্দর, তখন মামার মধ্যে চিন্তা হয়েছে নিশ্চয়ই মেয়েটা অনেক বেশি সুন্দর, কারণ বিনুর মতো একটা ছেলে যদি বলে মেয়েটা সুন্দর আর মেয়েটা আসলে চলে, আমাদের ফ্যামিলিতে আসলে মেয়েটা চলে, তার মানে জিনিসটা অনেক বেশি সুন্দর, এটা বলে মামা বুঝছে। তখন মামা চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, বিনুর কথার উপরে তো আমরা 100% প্রায়োরিটি দিই, আর ওর কথাকে আমরা বিলিভ করি, যদি এটা হয় তাহলে মেয়েটাকে আমরা অ্যাকসেপ্টেড করা যায় অনুপমের জন্য। অনুপমের মনে আরো লাড্ডু ফুটতেছে, আই থিঙ্ক আমার মনে লাড্ডু ফুটতেছে যে না এত সুন্দর একটা মেয়ে পাবো বউ হিসেবে, সো একটু তো এক্সাইটমেন্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো, তাহলে আমরা যে বিষয়টাই ছিলাম, সে বিনুর কথা শুনে তো অনুপম আরো বেশি টাস্কি খেয়ে গেছে, না এই মেয়েটা তাহলে অনেক সুন্দর, বাট মেয়েটার এখনো কিন্তু ছবি দেখে নাই, মেয়েটার কিন্তু এখনো ছবি দেখে নাই। ওকে, তাহলে যে ওর যে তোমার হচ্ছে এখানে অনুপমের হচ্ছে লাস্টে যখন পুরোপুরি গল্পটা শেষ হয়ে যায়, তখন অনুপমের বয়স ছিল তোমার হচ্ছে 27 বছর। এই জিনিসটা মাথায় রেখো, অনুপমের 3টা বছর আমরা এখানে পাচ্ছি, একটা হচ্ছে 23 বছরে শুরু হয়েছে এবং হচ্ছে 27 বছরের মধ্যে এখানে পুরোপুরি ক্লোজ হয়ে গেছে অনুপমের ক্যারেক্টার। ওকে, আচ্ছা এবার এসে হচ্ছে কল্যাণীর। এখন কল্যাণীর যখন বিনু এসে এটা প্রেজেন্ট করলো, করার পরে লাস্টে এসে শোনা গেল যে কল্যাণীর বয়স হচ্ছে কত 15 বছর। এইটা নিয়ে মামার মধ্যে একটু ডাউট শুরু হয়েছিল আগে থেকেই, যে প্রথমে যখন হচ্ছে শুনলো যে কল্যাণীর বয়স, একটা জিনিস এখানে প্রবলেম ছিল 15 বছর, কারণ আগে একটা নীতি ছিল যে 12 বছর হলে মেয়েদের হচ্ছে বিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকতো, যে মেয়ে 12 বছর হয় মানে মেয়ে হচ্ছে কি হয়েছে বড় হয়ে গেছে, মেয়ে বুড়া হয়ে গেছে, কেউ একে বিয়ে করবে না, সেরকম একটা ধারণা ছিল। এখন মানে কি 12 বছর মানে দেশের শিশু, বুঝছো? 12 বছরে বিয়ে দিলে আরো পুলিশ দিয়ে দুটো দিবে, বুঝছো? যদি এটা কোনোভাবে পাবলিশ হয় যে 12 বছরে বিয়ে হচ্ছে, পুলিশ আরো বাল্যবিবাহ কেস দিয়ে দিবে। সো এই জিনিসটা এখন, কিন্তু আগে কিন্তু এই রীতিটা ছিল না, একেবারে ছোটকালীন বিয়ে দেওয়া হতো। সো তাহলে এখানে 15 বছর যখন দেখলো, তখন সবাই টাসকি খেয়ে গেলো, না মেয়ের বয়স তো অনেক বেশি, তার মানে নিশ্চয়ই মেয়ের কোনো ফল্ট আছে,
মানে এত বছর বয়সে ওকে বিয়ে হয় নাই কেন? সো পরে মেয়ের আরও খোঁজ খবর নিল, মামা প্রথমে রাজি হইতে চাইলে, পরে আরও মেয়ের খোঁজ খবর নিল, খোঁজ খবর নিয়ে মামা দেখলো না মেয়ে তো পুরো সব কিছু আছে, মেয়ের প্রবলেম ছিল যে উপযুক্ত পাত্র পাচ্ছিল না। কারণ ওর বাবা একটা চাচ্ছিল যে একটা ভালো শিক্ষিত পাত্র চাইতেছিল, কারণ একটা শিক্ষার মধ্যে একটা জিনিস আছে, যেরকম অনুপমের মধ্যে একটা শিক্ষা আছে, কিন্তু অনুপমের মধ্যে আসলে আদর্শ শিক্ষা নাই। যদি ওর মধ্যে আদর্শ শিক্ষা থাকতো, যখন ওকে ছেড়ে আসা হয়েছিল তখন অনুপম নিশ্চয় বলে কল্যাণীর ওই প্রশ্নটার অ্যান্সারটা দিতাম। আমি ওটা এখন যাবো না, কারণ এটা ইন্টারেস্টিং পার্ট, আমি ওখানে আজকে পড়াবো না, নেক্সট দিনে পড়াবো। আমি ওটা বলে ফেললে দেখেন ইন্টারেস্টিং থাকবে না। সো গল্পের মধ্যে মারামারি কত কিছু হবে, ঝড়গা বিবাদ কত কিছু হবে, সেগুলো মজা করে পারবো, কারণ ক্যারেক্টার যেমন আমি নিচ্ছি, তাহলে এটা মজাটা তোমরা পাবা। তাহলে আমরা কতটুকু আলোচনা করলাম, এতটুকু। সো এই হচ্ছে আমাদের অনুপম, এই হচ্ছে আমাদের কল্যাণী, ওদের এখনো বিবাহ এখনো শুরু হয় নাই, বিবাহের আগেই ক্লাসটা আজকে শেষ হয়ে যাবে অলরেডি, আর 5 মিনিট আমি পড়াবো তোমাদের, 5 থেকে 7 মিনিট। ওকে, তাহলে আমি কতটুকু ছিলাম সেটা হচ্ছে কল্যাণীর বয়স হচ্ছে 15 বছর শুনে অনুপমের মামা একটু চিন্তা ভাবনা পড়ে গেছে, এত বছর বয়সে একটা মেয়েকে বাসায় আনবো, 15 বছর বয়স, হয়তো বা পরবর্তীতে অনেক দেখে সে সব কিছু ওরা জাস্টিফাই করে দেখলো মেয়ে পুরো পারফেক্ট, সব কিছু মেয়ের জন্য উপযুক্ত পাত্র ওর বাবা পাচ্ছিল না, তার জন্য লেট হয়ে গেছে বিয়ে করতে। সো এরপরে ওর মা বাবা তখন চিন্তা করে না, মেয়ে তো সুন্দর আছে, মেয়ের মধ্যে আমি যা যা চাইছি সবই আছে, ওর ফ্যামিলিকে আমি যা বলবো সেটাই করবে, ফ্যামিলিও মোটামুটি ভালো ফ্যামিলি, অ্যান্ড হচ্ছে ওর বাবার একটা মান সম্মান বা ওর বাবার একটা এরকম আছে, সব কিছু দেখলো, দেখার পরে চিন্তা করলো যে না অনুপমের সাথে আসলে চলে দেওয়া যায়, ঠিক আছে। ওকে, তারপরে ওর মামা যখন ফাইনাল সিদ্ধান্ত দিল তখন আসলে হচ্ছে বিয়ে পাকা করতে হবে। সো এইসব নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল। সো এখান থেকে তারপরে আমি হচ্ছে আজকের গল্পটা পুরোপুরি এই পর্যন্তই রেখে দিব, আমি বিয়ের পরবর্তী কাহিনীটা নেক্সট ক্লাসে তোমাদেরকে শোনাবো। আর হচ্ছে তোমাদের সাথে এখন আমি 2 মিনিট একটু কথা বলবো, দেন তারপর হচ্ছে আমরা নেক্সট ক্লাসে যে কী পড়ানো হবে সেটা তোমরা তো বুঝে গেছো অলরেডি, যে নেক্সট ক্লাসে কী পড়ানো হবে। সো নেক্সট ক্লাসে গল্পের সর্বোচ্চ মর্মটা আমরা শিখবো, যে এখানে অনুপম এবং কল্যাণীর মধ্যে আসলে বিয়েটা কেন ভাঙে, অনুপমকে কেন আমি আসলে বললাম যে অনুপমের মধ্যে আসলে যে কোনো পার্সোনালিটি নাই, সেই জিনিসটা কেন বললাম, সেগুলোর অ্যান্সার তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবা। এবং এর মধ্যে আসলে যে লাস্টে এসে অনুপম কিন্তু নিজে ভুলটা বুঝতে পারার পরে কিন্তু আসলে চায় যে কল্যাণীর কাছে ব্যাগ যেতে, সব কিছু ছেড়েও যেতে চায়, কিন্তু আসলে সে টাইমটা চলে যায়। আসলে সময় একবার চলে গেলে এই সময়টা আসলে রিব্যাক পাওয়া খুবই কঠিন, বুঝছো? সত্যি কথা, লাইফে এরকম সবারই, যে তুমি যদি একবার তোমার একটা সময় চলে যায় বা একটা জিনিস তুমি এখন চাচ্ছ যে এই জিনিসটা যদি একবার তুমি হাতছাড়া করে ফেলো, তাহলে জিনিসটা কখনোই পাওয়া যায় না। সময়ের স্রোতে আসলে সব কিছুই এরকম হারিয়ে যায়, যে তুমি আসলে এখন যেটা চাইতেছো সেটা তুমি নাও পাইতে পারো 2 দিন পরে, বা আসলে তুমি 2 দিন পরে আজকে যা মানে যেটা তোমার কাছে মনে হচ্ছে যে একটা এটা হচ্ছে তোমার বোরিং বা সামথিং কিছু, এইটা নেক্সট টাইমে তোমাকে এই জিনিসটাকে অনেক বেশি চাপে ওই জিনিসটা যদি এরকম হইতেই পারে। সো এই জিনিসটাই কিন্তু লাস্টে এসে হয়, অনুপম কিন্তু অনেক বেশি তখন কল্যাণীকে চায়, কিন্তু আসলে ওই টাইমটা অনেক ওভার হয়ে যায়, পারে না। যখন 27 বছর বয়সে অনুপম পার হয়ে যায়, তখন অনুপম বুঝতে পারে, অনুপম কিন্তু আর বিয়ে করে না, এটা কিন্তু বুঝতে পারে কয়েকবার। কল্যাণীও কিন্তু তখন আর বিয়ে করে না, কল্যাণী কিন্তু ওর পরে ভালো পাত্র আসে, কল্যাণী কিন্তু আসলে বিয়ে করে না, বুঝছো? সো এই জিনিসটাই আসলে হয়েছে এখানে। সো আমরা মোটামুটি এতটুকু পর্যন্ত ক্লিয়ার, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি। এখন তোমাদের একটু কমেন্ট করে আসি, আর ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখবো, শেষ করে দিব। ওকে, একটু কমেন্ট করো সবাই যে আজকের ক্লাসটায় কেমন লাগছে তোমাদেরকে বাংলা। ভাই স্পয়লার, আচ্ছা আচ্ছা, এটা বুঝলাম না, এটা কি লিখছো সুইতি? আচ্ছা, আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমরা একটু বলো। সাজিদ হোসেন ভালো লাগছে, চৈতি বলতেছে ভালো লাগছে, বাট নেক্সট ক্লাসে মজাটা পাবো, পুরো মজাটা পাবো নেক্সট ক্লাসে। ওকে, সো নেক্সট টাইম আরও দেখি কে কে আছো তোমরা, কমেন্টে একটু জানাই দাও ক্লাসে কে কে আছো, একটু দেখে আমি তোমাদেরকে। তোমরা 6 জন ওয়াচিংয়ে আছো, 6 জনকে আমি একটু দেখে আসি। ওকে, আচ্ছা, আচ্ছা, এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা পারবা কিনা সেটা একটু বলো, যে এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে পারবা কিনা, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যদি প্রশ্ন আসে পারবা কিনা, এবং আমি যে গল্পটা বলতেছিলাম সেই গল্পটা তোমরা পুরোপুরি বুঝতেছো কিনা। যদি গল্পটা পুরোপুরি বুঝে যাও তাহলে পরীক্ষায় তোমার যে সৃজনশীলগুলো আসবে সেগুলোর অ্যান্সারটা তুমি ইজিলি করতে পারবা। সো নো প্রবলেম, এগুলো নিয়ে কোনো প্রবলেম নাই। আই থিঙ্ক তোমাদের বাংলা নিয়ে কোনো প্রবলেম হবে না, বাংলাটা আমরা ভালো মতো পড়ে ফেলতে পারবো। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো একটা নেক্সট ক্লাস পাবো তোমরা। নেক্সট ক্লাসে আমি পুরোপুরি অপরিচিতটা শেষ করাই দিব, আর অপরিচিতটা শেষ করে আমি তারপরে পরবর্তীতে চলে যাব, এভাবে আমরা পুরো বাংলাটা শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি। সো বাংলা নিয়ে নো প্যারা, আমি এক্সট্রা ক্লাস তোমরা পাবা সেটা তো কনফার্ম, কারণ একটা ক্লাসে উইকে রাখছি, এবং দেন এক্সট্রা ক্লাস তোমরা কনফার্ম পাবা।
বুঝছো? আর একটা গুড নিউজ, আমার পরীক্ষাটা ঈদের আগে হচ্ছে না। ঈদের আগে পরীক্ষাটা হওয়ার কারণ ছিল দেখে আমি তোমাদের রুটিনে একটা ক্লাস দিয়েছিলাম বাংলা। কারণ আমার যদি পরীক্ষাটা সামনে হয়ে যায় সেমিস্টার ফাইনাল, তাহলে আমি এতটা প্রেশার নিতে পারবো না, তার জন্য আমি একটা ক্লাস দিয়েছিলাম। কিন্তু তোমার ক্লাস সংখ্যা বেড়ে যাবে খুব তাড়াতাড়ি, রুটিনে আমি এক্সট্রা অ্যাড করবো না, আমি হয়তো তোমাদেরকে এক্সট্রা ক্লাস দিয়ে দিব। সেটা গুড নিউজ তোমাদের জন্য, তোমরা বাংলা এক্সট্রা ক্লাস পাচ্ছ। আর বাংলা ব্যাচটায় আরও কিছু স্টুডেন্ট হইলে আরও ভালো হয়, কারণ দেখা যায় যে তোমার 10-15 জন স্টুডেন্ট তোমরা আই থিঙ্ক আছো, তার মধ্যে তোমরা প্রেজেন্ট আছো 5-6 জন। কারণ দুপুর টাইমে তো সমস্যা নেই, পরে দেখে নিবে, নো প্রবলেম। 2 জন থাকলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ক্লাসে তোমরা 1-2 জন একটু রেসপন্স করে ট্রাই করো, তাহলে ভালো লাগে ক্লাসটা করতে। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, টাটা।